দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিতে 10 দিনের ছুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থানের দিকে। আমাদের প্রথম গন্তব্য রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম সিটি যোধপুর, যা ব্লু সিটি নামেও পরিচিত। হাওড়া থেকে যোধপুরের উদ্দেশ্যে মাত্র দুটো ট্রেন চলে, যার মধ্যে 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস, যেটি সপ্তাহে মঙ্গল, বুধ, শনি ও রবি চলে, এবং 12323 হাওড়া বিএমই এক্সপ্রেস, যেটি সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার চলে। ট্রেনের ফেয়ার স্ক্রিনে শেয়ার করলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। এর মধ্যে আমরা বেছে নিয়েছিলাম 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস। এছাড়াও আপনারা চাইলে সড়ক পথে বা ফ্লাইটেও আসতে পারেন। মর্নিং। আজকে 16ই ডিসেম্বর 2024 আমরা যোধপুর এসে পৌঁছালাম। আমরা 14 তারিখ রাত্রি 11:30টায় যোধপুর এক্সপ্রেস ধরে নিয়েছিলাম, নিয়ে আজকে 16 তারিখে এসে পৌঁছালাম। ট্রেনটা মোটামুটি 1815 কিলোমিটার হাওড়া থেকে আর যোধপুর, টাইম লাগে 32 ঘন্টা মতো। মোটামুটি ঠিকঠাকই এসছে। এখানে 5:30টায় টাইম, 7টায় ঢুকেছে, 1.5 ঘন্টা লেট। 1.5 ঘন্টা লেটটা কিছু ক্ষেত্রে মেনে নেওয়া যায়। আপনাদের একটা জিনিস দেখাই, এখন বাজে সকাল 7টা। মানে এটা আমাদের ওখানে খুব আনএক্সপেক্টেড যে এত সকালেও এখানে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি কিনা আমি জানি না। এই জাস্ট সেটটার উপর দিয়ে যেটা দেখা যাচ্ছে, এটা চাঁদ দেখা যাচ্ছে। তো সকাল 7টায় রাজস্থানে চাঁদ দেখা যেতে পারে, যেহেতু এটা একদম ফার ওয়েস্ট আমাদের কান্ট্রি। তো এখনো এখানে সূর্য যেন ওঠেনি। এখানে সূর্যের লেট রাইজ এবং লেট সানসেট হয়, ওই জন্য এখানে মোটামুটি চাঁদ দেখা যাচ্ছে। তো মোটামুটি আমাদের হোটেল দেখা আছে। আমরা হোটেল কুমার, যেটা রাজস্থান ট্যুরিজমের হোটেল, ওখানেই বুক করে রেখেছি। তো ফার্স্টে ওখানেই চলে যাবো। আপনারা চাইলে এখানে এসেও বুক করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো যে পিক সিজনের সময় হোটেল বুক করে আসবেন, নাহলে হোটেলের রেট মানে যখন আপনি যাবেন হোটেলে তখন খুব হাই করে দেয়। পিক সিজনে খুব ডিমান্ড থাকে, ওই জন্য। তো চলুন আমরা হোটেলের দিকে যাই। যোধপুরে থাকার জন্য স্টেশনের আশেপাশে প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে ঘন্টাঘরের পাশেও থাকতে পারেন। যোধপুর সিটি ঘোরার জন্য আপনাদের কাছে 3 টাইপের ট্রান্সপোর্টের অপশান আছে। 1 নম্বর, প্রাইভেট কার, যার অ্যাপ্রক্স কস্ট 3000 থেকে 3500 পার ডে। অটো অথবা টোটো, যার কস্ট 1200 টাকা থেকে 1500 টাকা পার ডে। আর বাইক অথবা স্কুটি, যার কস্ট 250 থেকে 500 টাকা পার ডে। এর মধ্যে আমরা ঘোরার জন্য বেছে নিয়েছিলাম স্কুটি, যার ভাড়া ছিল 250 টাকা পার ডে। ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আপনারা যদি আরটিডিসির এই হোটেলে থাকতে চান, তাহলে আপনাদের অনলাইন বুক করতে হবে। ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা এখন হোটেল ঘুমারে চলে এসেছি, যোধপুরে, যেটা রাজস্থান ট্যুরিজমের হোটেল। আপনাদের একবার একটু রুমটা দেখিয়ে নিই। এটা হচ্ছে বাথরুমটা, গিজার আছে, এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে রুমটা। এটা টিভি, এখানে একটা বেড সাইড টেবিল চেয়ার আছে, আর এইটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা ছোট, এখান থেকে খুব সুন্দর সানরাইজ দেখা যায়। আপনারা চাইলে সানরাইজ দেখতে পারেন। এমনি ঠিকঠাক, বাট আমি বলবো একটু বেশি এক্সপেন্সিভ। তবে
এখানে যদি আপনাদের হোটেল নিতে হয় তাহলে আপনারা হোটেল নেবেন স্টেশনের খুব কাছে, আর না হলে দুই হচ্ছে ঘন্টাঘরের খুব কাছে। বাকি জায়গায় হোটেল নিয়ে খুব একটা লাভ নেই, কিন্তু ঘন্টাঘরের কাছে যে হোটেলগুলো আছে, কারণ ওটাই সেন্ট্রাল পয়েন্ট অ্যাকচুয়ালি যোধপুরের যে টুরিস্ট অ্যাট্রাকশন, তার সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ঘন্টাঘর। তো ঘন্টাঘরের কাছে নিলে কি হয়, হোটেলগুলো একটু এক্সপেন্সিভ হয়, সেটা আপনারা দেখে নেবেন অবশ্যই। তবে আমি বলবো যে আপনারা যখন পিক আওয়ার্সে আসছেন বা পিক সিজনে আসছেন, সেক্ষেত্রে কি হয়, আগে থেকে হোটেল বুক করে আসবেন, দেখে নেবেন, দেখে আগে থেকে হোটেল বুক করে আসবেন, না হলে আপনাদের শুধু শুধু হ্যারাস হতে হবে এবং অনেক এক্সট্রা টাকা লাগে, সব থেকে বড় কথা। তো সেগুলো দেখে নেবেন। চলুন আমরা ফ্রেশ হয়ে এবার আজকে বেরোবো। আজকে মেনলি মেহেরাঙ্গার ফোর্ট, এছাড়া তার আশেপাশে সব জায়গাগুলো দেখবো। গুড মর্নিং। আমরা এই মেহেরাঙ্গার ফোর্টের দিকে যাচ্ছি। তো মেহেরাঙ্গার ফোর্টের হিস্ট্রিটা একটু আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে প্রথম যোধপুর যখন রিনাউন্ড প্লেস ছিল না, 1226 খ্রিস্টাব্দে রাজা রাও সিহা এখানে প্রথম বসতি স্থাপন করে। তো ওনার পরবর্তীতে 1395 সালে রাওচুন্ডা এখানে মান্দরে তার রাজধানী বানায়, এবং তার আগে রাজধানী ছিল পালিতে। তো মান্দরে রাজধানী স্থাপন করে এবং সেখানে বসবাস করতে শুরু করে। সেই অবস্থায় মেবারের রাজা রানাকুম্ভ উনি অ্যাটাক করেন এবং ওনাকে পরাহত করে ওনাকে হত্যা করেন। পরবর্তীকালে রাজা রাও চুন্ডার ছেলে রাজা রাও যোধা ওনাকে আবার মানে রানাকুম্ভকে আবার হারিয়ে মান্দরের সাথে সাথে আরো অনেক জায়গা দখল করে। মান্দর আমরা যাব, মান্দরের ফোর্টটা এখন আর নেই, ওটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যাই হোক, পরবর্তীকালে এই রাজা রাও যোধা এইখানে ফোর্টটা তৈরি করেন। ওনার মনে হয়েছিল যে মান্দরে যদি ফোর্টটা থাকে সেটা অতটা স্ট্রেনদেন হবে না। তো উনি ওই জন্য পরবর্তীকালে এখানে মেহেরাঙ্গারে ফোর্টটা তৈরি করেন। মেহেরাঙ্গার ফোর্টের নাম মেহেরাঙ্গার ফোর্ট হলো, তার পিছনে কারণটা হচ্ছে এই যত রাজা ছিলেন মানে যোধপুরের রাজারা সব সূর্যবংশী। সূর্য অর্থাৎ মিহির, মিহির থেকে মেহেরাঙ্গার। তো চলুন আমরা ফোর্টের দিকে যাই। যোধপুরের নাম যোধপুর হওয়ার কারণে ওই রাজা রাও যোধা ওনার নামেই এটার নাম হয়েছিল যোধপুর। এবং যোধপুরে একটা কথা আছে যে 365 দিনই প্রায় সূর্য থাকে, ওই জন্য যোধপুরকে ব্লু সিটির সাথে সাথে সান সিটিও বলা হয়। তো চলুন আমরা মেহেরাঙ্গার ফোর্টের দিকে যাই। এইটা হচ্ছে ফোর্টের পার্কিং। এই জায়গাটা দিয়ে আমরা এন্ট্রি করলাম, আর এইখানটা হচ্ছে পার্কিং স্পেসটা, আর এইটা হচ্ছে ফোর্ট। তো এখানটা আপনাদের হেঁটেই যেতে হবে, এটা হেঁটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এখন চলে এসেছি মেহেরাঙ্গা ফোর্ট। এখন বাজে 10:30টার মতো। আমাদের আজকে একটু লেটই হয়ে গেল, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। তো আমরা এই মেহেরাঙ্গার ফোর্টের একদম মেন গেটে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে জয়পুর। পুল মানে হচ্ছে অ্যাকচুয়ালি দরজা, দরজাকে এখানে পুল বলা হয়। এখানে বলে রাখি যে এখানে ক্যামেরা সব অ্যালাউড, বাট এখানে সেলফি স্টিক নিয়ে ঢোকা যাবে না, ঠিক আছে? সেলফি স্টিক এখানে জমা রেখে দিতে হয়, পরে ওরা আবার ফেরত দিয়ে দেয়, আলাদা করে জমা রেখে দেয়। তো আপনারা যদি ক্যামেরা নিয়ে আসেন সেটা দেখে নেবেন যেন সেলফি স্টিক না থাকে। এখন বাজে প্রায় 11:10। আমরা 10:30টার দিকে ফোর্টে ঢুকেছি। এত ভিড়, তো ঘুরে আসতে অনেকটা লেট হয়ে গেল। এই ফোর্টটার হাইট প্রায় 120 ফুট। তো ওই জন্য এই ফোর্ট একমাত্র ফোর্ট যেটা লিফট আছে, আমরা লিফটে করে এলাম এবং তার কারণেই এতটা লেট হলো। এখানটা দেখুন একবার, পিছনটা কি সুন্দর দেখতে, দারুণ লাগছে। শীতকালে বেশ রোদটা উঠেছে, অসাধারণ লাগছে। তো আপনারা একবার উল্টো দিকটা দেখাই।
সন্ধ্যেবেলা এই যে যেগুলো চাপা দিয়ে দেখছেন, এই এই জিনিসগুলো, এগুলো অ্যাকচুয়ালি টেবিল চেয়ার। এখানটা সন্ধ্যাবেলা ওপেন একটা রেস্টুরেন্ট বসে, ওই জন্য এগুলো পাতা আছে। আর এই দিকটা যেটা, এইখানটা, এটা হচ্ছে ফতেমহল। এখানটায় রাজা তার আধিকারিকদের সাথে বিভিন্ন মিটিং টিটিং করতেন। তো এই এখানটা আছে, এই জায়গাটা থেকে আপনাকে যদি একবার বাইরেটা দেখাই, অসাধারণ দেখতে লাগছে। এই দেখুন, জিনিসটা দারুণ দেখতে, অসাধারণ অসাধারণ। এইখানটা আমি দেখাতে পারছি না জানি না। এই জায়গাটা, এটা হচ্ছে যশবন্ত থারা, আর এই জায়গাটা হচ্ছে ঘন্টাঘর। এইখানটা হচ্ছে ঘন্টাঘর। পুরো যোধপুরটা এখান থেকে দেখা যায়। এখানে এই যে বাড়িগুলো নীল, এই জন্য যোধপুরকে ব্লু সিটি বলা হয়। বাড়িগুলো নীল দেখছেন, এর কারণটা হচ্ছে এখানে যাদের ব্রাহ্মণ ছিলেন তাদের বাড়ি নীল রঙের ছিল। 2 নম্বর হচ্ছে এখানে বিভিন্ন পোকামাকড় হতো, সেই পোকামাকড় থেকে বাঁচানোর জন্য নীল রং করা হয়েছিল। 3 নম্বর হচ্ছে এখানে নীল রং সস্তা ছিল, তাই একটা নীল রঙের করা হয়েছিল। কোনোটাই আদৌ সঠিক কিনা আমি ঠিক জানি না, বলতেও পারবো না, তবে এই ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এই আমার পিছনে এই কামানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশ দারুণ লাগছে। আর এই যে পিছনে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্সিয়ান হুইল। পার্সিয়ান হুইল দিয়ে তখনকার দিনে অ্যাকচুয়ালি জল তোলা হতো। ঘোড়া বা হাতির সঙ্গে দড়ি দিয়ে পার্সিয়ান হুইলের মাধ্যমে এখানে জল তোলা হতো। এখানে সারা জীবন তো জলকষ্ট ছিলই, বুঝতেই পারছেন। তো এই কারণে এটা করা। বাকি জায়গাটা খুব সুন্দর। চলুন ধীরে ধীরে আমরা এবার ভিতরের দিকে যাই। এখানের যে পাথরগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি লাল রঙের যে পাথর, এই পাথর ফতেপুর স্বীকৃতিও আছে, কিন্তু এর লালের ক্যাটাগরিটা একটু আলাদা। এই জন্য এইগুলোকে রোজ রেড স্যান্ডস্টোন বলে। তো নর্মাল রেড স্যান্ডস্টোনের থেকে এগুলো একটু আলাদা। এই জায়গাটা হচ্ছে ফতেমহল। তো এখানেই রাজা আধিকারিকদের সঙ্গে আলোচনা করতেন। আর এই সামনে রাজা বসতেন, সম্ভবত এই জায়গাটায়, এইখানটায় রাজা বসতেন। বসে তার বিভিন্ন স্পেশাল সভাসদ যারা ছিলেন তাদের সাথে আলোচনা করতেন। ওখান থেকে বেরিয়ে আমরা এখানটা চলে এলাম। এই আমরা পিছন দিকটা দিয়ে এখানটা চলে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে সিঙ্গার চক। তো আমরা এই দিকটা দিয়ে এলাম, এখানটা দিয়ে সোজা এখানে চলে এলাম। এখানে ঝরকাগুলো একবার দেখুন, অসাধারণ। এই সিঙ্গার চক থেকে এখানে যে ঝরকা, দারুণ দেখতে। তখনকার দিনে সেই পর্দা প্রথা ছিল, ওই পর্দা প্রথার জন্যই এগুলো করা। এখান থেকে রানীরা এখানে যা যা করতো, এই ঝরকার পিছন থেকে রানীরা সেগুলো দেখতে পেতেন। আর একটা কারণ হচ্ছে ঝরকা করা, সেটা হচ্ছে রাজস্থান খুব গরম জায়গা, তো ঝরকাগুলো থাকলে বেশ ঠান্ডা হাওয়া পায় এই জায়গাগুলো থেকে। তো ওই জন্য এগুলো করা ছিল। দারুণ দারুণ অসাধারণ দেখতে। আর আমার পিছনে এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে দৌলতখানা। জানি না লেখাটা দেখা যাচ্ছে কিনা। দৌলতখানা মানে হচ্ছে এখানে যত ধন সম্পত্তি সবকিছু থাকতো, এমনি নর্মালি কেউ ঢুকতে পারতো না, পাহারা থাকতো এখানে অবশ্যই। তো সিকিউরিটির মধ্যেই থাকতো, সেগুলো ছিল। তো চলুন আমরা দৌলতখানায় যাই, গিয়ে একবার দেখি ভিতরে কি কি আছে। এটা হচ্ছে তোরণ। এটা হিন্দুদের বিয়ের সময় অ্যাকচুয়ালি যখন বাড়িতে ঢোকে এটা থাকে। তো সামনে গিয়ে গণেশের মূর্তি আছে, এখানে বউ বর নমস্কার করে। এটা এই ধরনের রাখা, দারুণ দেখতে।
যুদ্ধে করার সময় এই মুখগুলো পরা হতো। এই জায়গাটা দেখুন, নাকটাকে গার্ড করার জন্য, যাতে কেটে না লেগে যায়। এটা হাতি যখন চালানো হতো, হাতিকে কন্ট্রোল করার জন্য এটা ইউজ করা হতো। হ্যাঁ, এটাকে মুহাডোল বলা হয়। এটা রাজা যখন স্পেশাল ওকেশনে যেতেন তখন এটা নিয়ে যেতেন। এটা অ্যাকচুয়ালি বলা হয় যে সোনা দিয়ে তৈরি, বাট পুরোটা সোনার না, এটা কাঠের তৈরি আর উপরে সোনার রং করা। এটা মোটামুটি 12 জন এটাকে বহন করে নিয়ে যেতেন। রাজা স্পেশাল কোনো ওকেশন হলে তবেই এটা চড়ে বেরোতেন। এটা অ্যাকচুয়ালি হুক্কা টাইপের একটা জিনিস। এর মধ্যে প্রচুর পরিমাণে তামাক বা আফিং দেওয়া হতো। তো রাজারা যখন যুদ্ধে যেতেন এটা সেবন করে, যাতে যুদ্ধে ক্ষত হলে বা সেরকম কোনো জায়গায় লাগলে পেনটাকে না ফিল করা যায়। একই হচ্ছে যুদ্ধের সময় প্রচন্ড ক্লান্তি হতো, সেই ক্লান্তিটাকে দূর করার জন্য অনেক সময় এগুলো সেবন করতেন। একবার রাজাদের ড্রেসটা দেখুন, অসাধারণ। রাজার ড্রেস, কি রাজার ড্রেস! এগুলো হচ্ছে তালা চাবি। একবার দেখুন, এগুলো এটা হচ্ছে ডবল লক, মানে দিক থেকে চাবি দেওয়ার মতো জিনিস। এগুলো হচ্ছে কয়েন, বিভিন্ন ধরনের, বিভিন্ন রাজার সময় যে যে কয়েন ছিল সেগুলো এখানে রাখা হয়েছে। মুঘল, মারওয়ার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও কয়েন এখানে আছে কালেকশনে এনাদের। এবার বন্দুকগুলো দেখুন, বিশাল। মানে এর মধ্যে থেকে উনি বেরোলে কেউ বাঁচবে কিনা সন্দেহ। বন্দুকের মুখগুলো দেখুন, হাইট আমার থেকেও মনে হয় লম্বা। আমি একবার আপনাদের উল্টো দিক করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, মানে আমার হাইট 6 ফুট, আমার উপরে 7 ফুটের কাছাকাছি এর হাইট বোধ হয়। বিশাল বড়, এত বড় বন্দুক মানে কারোর কাঁধে রেখেই চালাতে হবে, তাছাড়া চালানো যাবে কিনা আমার সন্দেহ লাগে। জায়গাটা খুব সুন্দর। এটা পরে আশা করি রং টং করা হয়েছে, পেন্ট করে দেওয়া হয়েছে। কাজগুলো আশা করি নতুন, দেখে তাই মনে হচ্ছে। চলুন আমরা দৌলতখানা থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন যেটায় যাচ্ছি সেখানটা হচ্ছে পেন্টিং এর জায়গা। তো এখানে বিভিন্ন ধরনের পেন্টিং আছে। এখানে একটু বলে রাখি, এখানে যে পেন্টিং গুলো সব কিন্তু ন্যাচারাল কালার দিয়ে করা, মানে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করা হতো না। এবং সোনালী রঙের জন্য সোনা এবং রূপালী কালারের জন্য রূপা ইউজ হতো। ফলে এইসব পেন্টিং এ আপনি যদি লাইট মারেন খুব গ্লো করে, মানে সোনা যেমন গ্লো করে সেরকম। তো আসুন দেখে নি পেন্টিং গুলো। আচ্ছা, আমি জায়গাটা একটু দেখিয়ে নিই আপনাকে। সেটা হচ্ছে এই বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটাই হচ্ছে সিংহাচল। এর উল্টো পাশটা, হ্যাঁ, এদিকটা হচ্ছে দৌলতখানা। এবং এইখানটা দৌলতখানার পাশ দিয়ে আপনারা যদি বাঁদিক দিয়ে ঢোকেন তাহলে ফেস্কো পেন্টিং এর যে জায়গাটা সেখানটা ঢুকবেন। আর তার পাশ দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে। এরকম সিঁড়ি দিয়ে আপনারা যদি যান তো এই ফুলমহল, শীষমহল এইগুলো গিয়ে পৌঁছাবেন। তো চলুন আমরা সেদিকে ধীরে ধীরে এগিয়ে যাই। এইগুলো
তোরণ টাইপের, এগুলো যখন যুদ্ধে যাওয়া হতো, যুদ্ধের তাঁবু হিসেবে ইউজ হতো। এরকম ঘিরে দেওয়া হতো চারিদিকটা, দিয়ে ওপরে তাঁবুর মতো খাটিয়ে দেওয়া হতো। এই ঝরকার ভিতরগুলো অনেকটা এরকম, এর মধ্যে দিয়ে নিচে রানীরা দেখতেন যে কি হচ্ছে না হচ্ছে। এগুলো হচ্ছে ঝরকার ভিতরটা। দেখুন কি সুন্দর কাজ, কি সুন্দর ডিজাইন, এবং সামনে গেলে আপনি পুরো পরিষ্কার দেখতে পাবেন নিচটা। এটা এখানকার লোকাল ড্রেস। এখন আমরা চলে এসেছি শীষ মহলে। এর নাম শুনেই বুঝতে পারছেন যে এটি কাঁচ দিয়ে তৈরি একটি মহল, এবং এই কাঁচগুলি হলো বেলজিয়াম গ্লাস। আগে এটি মহারাজ অদিত সিং এর বেডরুম ছিল, বাট পরবর্তীকালে এটি পূজা অর্চনার কাজে ব্যবহৃত হতো। এই শীষ মহলের অপরূপ শোভা আপনারা যদি নিজে চোখে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। এটা হচ্ছে ফুলমহল। তো এটা শীষমহলের ঠিক উপরে, আপনারা মানে হারানোর কোনো ভয় নেই, কিছু নেই। জাস্ট ঢুকবেন, আবার বেরোবেন, বেরিয়ে আবার সিঁড়ি উপরে চলে আসবেন, সঙ্গে সঙ্গে ফুলমহল। ফুলমহলটা মহারাজা অভয় সিং তৈরি করেছিলেন রিক্রিয়েশনের জন্য, মনোরঞ্জনের জন্য। তো এখানে বিভিন্ন নাচা গানা এইসব হতো, এর সঙ্গে কবিতা পাঠ হতো, বাইজিরা আসতেন, গান টান করতেন এর জন্য। তো চলুন দেখে নিই ফুলমহল। এই মহলে যে সোনালী কালার দেখছেন সেগুলি অ্যাকচুয়ালি সোনা দিয়ে কোটিং করা বা রং করা। এই মহলটি তৈরি করতে প্রায় 29 কেজি মতো সোনা ব্যবহার হয়েছে। শীষমহল আর ফুলমহল দেখে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে চলে এলাম। এই জায়গাটা হচ্ছে আলমারি, মানে এখানে অস্ত্রাগার ছিল। তো এখানে অস্ত্র অস্ত্র রাখা হতো। আমরা এর ভেতরে ঢুকবো, ঢুকে অস্ত্রটা দেখে নেবো। তার আগে জায়গাটা দেখুন কি সুন্দর, অসাধারণ লাগছে, দারুণ দেখতে কিন্তু জায়গাটা। আর এই পিছনটা দিয়ে পুরো নিচটা দেখা যায়, তো অসাধারণ লাগছে। আপনাদের একবার দেখাবো। তো চলুন আমরা অস্ত্রাগারের দিকে এগোই। আমরা এখন চলে এসেছি তাক্তবিলাসে। তাক্তবিলাস অ্যাকচুয়ালি 33তম রাজা মহারাজা তাক্ত সিং এর বেডরুম ছিল। এটা এটা দারুণ কারুকার্য করে সাজানো, একবার দেখুন। আর নিচে যে মেঝেটা দেখতে পাচ্ছেন, এটা পুরো
পুরোপুরি কিন্তু পেন্টিং, এটা কোনো টাইলস বা কিছু না, এটা পুরোটাই ফ্রেস্কো পেন্টিং। যেটা বলছিলাম ন্যাচারাল কালার দিয়ে এটা তৈরি করা। দেখুন পাশার মতো একটা গেম করা আছে, এখানে থাকার জায়গা, ওটা এটা একটা পাখা টাইপের করা আছে, দারুণ, অসাধারণ। শীষমহল, তাকবিলাস এগুলো দেখে আমরা সিঁড়িটা দিয়ে নেমে পড়লাম। এবার বাবা এখানে সিঁড়িগুলো বড্ড উঁচু উঁচু, দেখুন এই জায়গাটা একবার দেখুন, অসাধারণ। এখানে একবার ভিউটা খালি দেখুন, অসাধারণ অসাধারণ ভিউ। এইটা হচ্ছে ফোর্টের বাউন্ডারি। এই বাউন্ডারিটা মোটামুটি 10 কিলোমিটার জায়গা জুড়ে বাউন্ডারি একটা সময় ছিল, পরে এখানে বাড়ি টাড়ি হয়ে যায়। এইগুলো সে সময় জানলা এবং দরজা, দেখুন এগুলো এখন কাঁচের মধ্যে প্যাক করে সিল করে দেওয়া হয়েছে। তো এইগুলো সেম এই কাঠের তৈরি, ওপরে সোনা দিয়ে রং করা, দারুণ দেখতে। ডিজাইনটা একবার দেখুন। আচ্ছা, আমরা ফুলমহল, শীষমহল, তাকবিলাস দেখে এই দরজাটা দিয়ে এলাম, ঠিক আছে? এটা দিয়ে এসে এইটা হচ্ছে মুনিমখানা, মানে যেখানে মুনিমজি বসতেন, হিসাব টিসাব এইসবগুলো করতেন। আর ঠিক উল্টো দিকে, মানে এই জায়গাটা দিয়ে আমি যদি ঘুরে উল্টো দিকে ঢুকি, তাহলে এটা হচ্ছে ঝাঁকি মহল। এখানে বিভিন্ন দোলনা আছে, নতুন কেউ জন্মালে তাদের জন্য, প্রতি রাজার জন্য একটা করে দোলনা করা হতো। তো সেই দোলনাগুলো ভিতরে আছে, আমরা এখন সেগুলো দেখবো। চলুন নিয়ে যাই। এখন চলে এসেছি হোলি চকে। এখানে অ্যাকচুয়ালি হোলি খেলা হতো। আপনাদের একবার বুঝিয়ে দিই, এই যে আমার পিছনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটা দিয়ে আমরা বেরোলাম, বেরিয়ে এইখানটায় এলাম। এখানে ঝরকাগুলো একবার দেখুন, কি সুন্দর দেখতে, অসাধারণ অসাধারণ ঝরকা। তো এই জায়গাটায় মেনলি যেখানটা আমি দাঁড়িয়ে আছি, এইখানটাতে হোলি খেলা হতো। আর ঝরকা দিয়ে, মানে এখানে রানীরা হোলি টোলি খেলতেন, আর ঝরকা দিয়ে দাসী টাসিরা দেখতেন, এই আর কি। ঝরকা মেনলি আরো একটা কারণে করা এখানে, যে যাতে ঠান্ডা হাওয়া দেয়। এর উপরটা ঘেরা নেই, তো পায়রা টায়রা বসে আছে, এখানটা ঘিরে দিলে ভালো করতো, তাহলে এই জায়গাটা নোংরা হতো না। এখানটা শ্বেত পাথর পরে বসিয়েছে। আগে এই জায়গাটা নর্মাল ফুটের পাথরই ছিল। তো চলুন আমরা ধীরে ধীরে এগোই। এবার অনেকটাই টাইম লেগে গেল, 12:30 বাজে এখন। এই স্থানটির ঠিক পাশেই একটা জায়গায় রাজাদের রাজতিলক হতো। সেই জায়গায় কাজ চলার জন্য জায়গাটি বন্ধ থাকার কারণে আমরা সেখানে যেতে পারিনি। আপনারা পারলে দেখে নেবেন। এখানটা একটা রেস্টুরেন্ট করা আছে, আপনারা
চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। বিরা ক্যাফে নাম। বেরোনোর পথেই পড়বে মেহরাঙ্গার ফোর্টের নিজস্ব গিফট শপ। ইচ্ছে হলে কিছু দেখে নিতে পারেন, যদিও খুবই এক্সপেন্সিভ। আচ্ছা, আমাদের ফোর্ট দেখা মোটামুটি কমপ্লিট। এই জায়গাটায় একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই ফোর্ট যখন রাজা রাওযোধা তৈরি করতে শুরু করেন তখন এখানে একজন ব্রাহ্মণ বাস করতো। তো সেই ব্রাহ্মণকে রাজা বলেন যে এখান থেকে উঠে যেতে, এবং উঠে গেলে তখন তিনি ফোর্ট নির্মাণ করবেন। তো যে ব্রাহ্মণ তখন মানে যেতে চায় না, এবং জোর করলে অভিশাপ দিয়ে যায় যে এখানে কেউ সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না, এবং এখানে প্রচুর পরিমাণে জল কষ্ট হবে। তো সেই সময় কি করা যাবে, রাজা ভয় খেয়ে যায়, এবং এখানে যারা ব্রাহ্মণ বা পুরোহিত ছিলেন তাদের ডেকে একটা মিটিং করে ঠিক হয় যে এখানে যদি কেউ স্বইচ্ছায় আত্মহত্যা করে তাহলে এই মানে শ্রাপটা কেটে যাবে। তো সেটা কে করবে, তখন একজন ব্যক্তি, ওনারই এখানে ইয়ে করা আছে, রাজারাম মেঘবাল, এই জৈনার সৌধ করা আছে। উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এখানে সুইসাইড করব। তো উনি স্বইচ্ছায় সুইসাইড করলে তখন ফাইনালি কনস্ট্রাকশন শুরু করা যায়, এবং তখন থেকে আজ অব্দি রাজপরিবার মানে যিনি সুইসাইড করেছিলেন এই রাজারামের পরিবারকে এখনো দেখে আসছেন। তার জন্যই এই ফোর্ট নির্মিত হয়। তো 1459 খ্রিস্টাব্দে প্রথম এই ফোর্ট নির্মাণ করা শুরু হয় এই জায়গা থেকে। এই উল্টো দিকে এখানটায় খোদাই করা আছে দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে ফোর্টের নির্মাণ কার্য শুরু হয়। এই ফোর্টের দেখুন একবার রাস্তাটা কতটা মানে উঁচু করা হতো। তার কারণটা হচ্ছে যে বিরোধী বা অন্য কেউ অ্যাটাক করবে, তো সেক্ষেত্রে তখন যারা আসবে তারা যাতে ছুটে না ঢুকতে পারে, বা হাতি দিয়ে যে ঢুকবে সেটা যাতে না ঢুকতে পারে, ওই জন্য ইনক্লাইন মানে অনেকটা উঁচু করা হতো রাস্তাটা। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। বাস আমরা মেহরাঙ্গা ফোর্ট থেকে বেরিয়ে পড়লাম। এই দরজাটা একবার দেখুন, এই যে দরজায় এই খোঁজগুলো করা হতো, এগুলো করার কারণটা হচ্ছে একটা, এগুলো লোহার, হাতি এসে যদি মারে যাতে না ভাঙে তার জন্য এগুলো করা হতো। আর উল্টো দিকে আমি যদি দেখাই, সামনে রাস্তাটা দেখুন বাঁক আছে, বাঁকটা থাকার মেন কারণ হচ্ছে যাতে কেউ ছুটে এসে না ঢুকতে পারে, সেটা হাতি হোক মানুষই হোক, যারা বিরোধী গোষ্ঠী তারা যাতে ছুটে এসে না ঢুকতে পারে। কারণ স্পিড থাকলে দরজা ভাঙা অনেক সহজ হবে, কিন্তু স্পিডটা যাতে না নিতে পারে তার জন্য এই মোড়গুলো এইগুলো করা হতো। তো চলুন, ভিডিওটি এখানেই শেষ করছি। পরের পর্বে আমরা দেখে নেব যশবন্ত থারা, উমেদ ভবন প্যালেস, ঘন্টাঘর, তুর্জি কি ঝালরার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।